দর্শক সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সব ধরনের তথ্য আপনাদের দেবার চেষ্টা করি। আমাদের আজকে যে সম্মানিত অতিথিরা আছেন, সমসাময়িক বিষয় সহ প্রেজেন্ট যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবে। আমরা স্ন্যাপ সুবিধাভোগীরা যে সম্পূর্ণ প্রাপ্ত অর্থ পাবে না, মার্কিন সুপ্রিম কোর্টের যে আদেশ, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। মহামারী ডায়াবেটিক্স রোগ, অর্থাৎ ডায়াবেটিক্স রোগ যেভাবে ছড়িয়ে পড়েছে, এটার প্রতিকার এবং প্রতিরোধ এবং চিকিৎসা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের আজকের আলোচনায়। আমরা বরাবরের মতোই নাজমুল আহসান, জনাব নাজমুল আহসান, আপনাকে বলবো আপনার কাছে নিউজের কি আপডেট রয়েছে। ধন্যবাদ আরিফ, ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যুক্তরাষ্ট্রের ফুড স্ট্যাম্প যে কর্মসূচি স্ন্যাপ বেনিফিট, যেটা আমাকে বলি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, সেটা নিয়ে বেশ গত 24 ঘন্টা বেশ হুলস্থুল বলা যায়। প্রথমে অ্যাপিলস কোর্ট ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছিল যে স্ন্যাপ সুবিধা পুনর্বহাল করার জন্য, এবং তার পরিপ্রেক্ষিতে ইউএসডিএ, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারও সিদ্ধান্ত ঘোষণা করেছিল যে তারা আগামীকালকের মধ্যে স্ন্যাপ বেনিফিট পুনর্বহাল করতে যাচ্ছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টে আপিল করে আপিলস কোর্টের রায়ের বিরুদ্ধে, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের সাথে একমত হয় যে আপাতত সাময়িকভাবে স্ন্যাপ বেনিফিট সুবিধা বন্ধ রাখা যেতে পারে। তবে নিউ ইয়র্ক বাসীদের জন্য একটি সুখবর আছে। নিউ ইয়র্কের গভর্নর হোকুল বলেছিলেন যে সুপ্রিম কোর্ট যেই রায় দেখ না কেন কিংবা ট্রাম্প প্রশাসন যেই সিদ্ধান্তই ঘোষণা করুক না কেন, নিউ ইয়র্ক স্টেটের বাসিন্দারা, ইনফ্যাক্ট নিউ ইয়র্ক সিটির বাসিন্দারাও, তারা তাদের স্ন্যাপ বেনিফিটের সকল সুবিধা যে অর্থ তারা পেতেন অক্টোবর মাসে পেয়েছেন, সেই পরিমাণই পাবেন নভেম্বর মাসে, এবং সেটি 9 তারিখ তাদের অ্যাকাউন্টে জমা হবে। এমন তথ্য আজকে দিয়েছেন টুইটারে, যেটি অ্যাক্ট হিসেবে পরিচিত, নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা যারা ফুড স্ট্যাম্প সহযোগিতা পেতেন, স্ন্যাপ বেনিফিটের আওতায় ছিলেন অক্টোবর মাসে, তারা নভেম্বর মাসে তাদের সুবিধাটি পাবেন, এবং আগামীকাল 9 নভেম্বর যেটি তাদের অ্যাকাউন্টে জমা হবে। এবং এই জন্য তিনি এই সুবিধাটি প্রদানের জন্য তিনি গভর্নর হোকুলকে ধন্যবাদ জানিয়েছেন। এবং তিনি, মেয়র এরিক অ্যাডামস, আরো বলেছেন যে আমরা নিউ ইয়র্কের যারা এতদিন এই সুবিধার উপর নির্ভর ছিলেন তাদের পাশে সবসময় ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। আমরা আশা করছি তারাও আমাদের পাশে থাকবেন এই সংকটময় দিনগুলিতে। তবে ফেডারেল সরকারের অন্য বিষয় যেটি রয়েছে, ট্রাম্প প্রশাসন অন্য কোনো স্টেটে এই সুবিধা বহাল করতে যাচ্ছে কিনা সেটি অবশ্য তারা পরিষ্কার করেনি। সুপ্রিম কোর্টের আদেশ মতে তাদের সে অপশনটি রয়ে গিয়েছে যে তারা স্ন্যাপ বেনিফিট স্থগিত রাখতে পারে। তবে কিছু কিছু স্টেট কিছু কিছু ফুড স্ট্যাম্প সহায়তাকারীকে আংশিক সুবিধা প্রদানেরও সিদ্ধান্ত দিয়েছে ইতিমধ্যেই, রিগার্ডলেস, অর্থাৎ আদালতের সিদ্ধান্ত যাই আসুক না কেন। তবে সেই স্টেটগুলোর পূর্ণ তালিকা এখনো পাওয়া যায়নি। শুধুমাত্র নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটি পূর্ণ সিটিতে যারা এই স্ন্যাপ বেনিফিটের সুবিধা পেতেন তারা সেটি পাবেন আগামীকাল 9 অক্টোবর। এ হচ্ছে সর্বশেষ অবস্থায় স্ন্যাপ বেনিফিট সম্পর্কে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করেছে, শাটডাউনের 39তম দিন আজকে অতিবাহিত হয়েছে এবং শাটডাউন আপাতত বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। এবং রিপাবলিকান নেতৃত্ব ডেমোক্র্যাটদের যে প্রস্তাব যে অন্তত 1 বছরের জন্য হলেও ওবামা কেয়ারে যারা স্বাস্থ্য সুবিধা দিতেন তাদের সেই স্বল্প মূল্যে প্রিমিয়াম দেওয়ার যে সুযোগটি ছিল, সেটি যদি 1 বছরের জন্য বহাল করা হয় তাতেও তারা সন্তুষ্ট, এবং তারা শাটডাউন প্রত্যাহারের ব্যাপারে যে কোনো প্রস্তাবে তারা সমর্থন করবেন। কিন্তু রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের সেই প্রস্তাব গতকালও নাকচ করেছে, আজকেও নাকচ করেছে। এর মাঝামাঝি প্রেসিডেন্ট ট্রাম্প আজকে অবশ্য আরেকটি নতুন প্রস্তাব করেছেন তার রিপাবলিকান সিনেট সদস্যদের কাছে, এবং সেই প্রস্তাবটি হচ্ছে যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে যে সুবিধাটি প্রদান করা হতো প্রিমিয়াম সাবসিডি দেওয়ার ব্যাপারে, তার সম্পূর্ণ অর্থ আর সাধারণ যুক্তরাষ্ট্রের অ্যাফোর্ডেবল অ্যাক্টের স্বল্প মূল্যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট গ্রহণের সুবিধা থেকে সুবিধা না দিয়ে সকল আমেরিকানদের
জন্য সেটি সমান ভাগে ভাগ করে দেওয়ার কথা তুলে বলেছেন। কয়েকশো মিলিয়ন ডলার হবে, সেটি বিলিয়ন ডলারের কাছাকাছি। এবং তিনি আজকে সেই প্রস্তাবটি করেছেন। রিপাবলিকানরা অবশ্যই এই প্রস্তাব, প্রেসিডেন্ট এই প্রস্তাবের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি। তবে রিপাবলিকান নেতৃত্ব অবশ্য জানিয়েছে যে তারা ডেমোক্র্যাটদের যে প্রস্তাব সেটি তারা বিবেচনা করতে রাজি আছেন। এমনকি তারা প্রিমিয়ামের ব্যাপারে কিছুটা সুবিধাও দিতে রাজি আছেন, কিন্তু তার আগে ডেমোক্র্যাটদের সম্মত হতে হবে যে তারা শাটডাউন প্রত্যাহার করার ব্যাপারে রাজি আছে, এবং শাটডাউন প্রত্যাহার করার প্রস্তাবে তারা ভোট দিবে। ডেমোক্র্যাটরা এই সিদ্ধান্ত জানালেই যদি শাটডাউন প্রত্যাহার হয়, তখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান নেতৃত্ব ডেমোক্র্যাটদের সাথে বসবেন পরবর্তী করণীয় সম্পর্কে। তার মধ্যে রিপাবলিকান সিনেটরদের প্রস্তাব অনুযায়ী তারা ওবামা কেয়ার, যেটি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যে যে প্রিমিয়াম সুবিধাটি তারা অনেকে পেয়েছেন ইতিমধ্যেই, সেই সুবিধাটি পুনর্বহালের পরিবর্তে তারা কিছুটা সংশোধনী আনতে চান, যাতে কিছুটা সুবিধা অন্তত পাওয়া যেতে পারে। তবে সব কথা শেষ কথা একটাই, যে ডেমোক্রেটদের শাটডাউন প্রত্যাহার করার প্রস্তাবে আগে রাজি হতে হবে, তারপর তারা এই বিষয়ে আলাপ আলোচনা করবে রিপাবলিকান নেতৃত্ব এবং প্রেসিডেন্ট ট্রাম্প। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, আর সারা বিশ্ব জুড়ে আজকে একটি বড় ধরনের খবর এটি, যে ইংল্যান্ডের রাজ পরিবারের তৃতীয় সদস্য ছিলেন যিনি কুইন এলিজাবেথের পুত্র, বর্তমান রাজা কিং চার্লসের ছোট ভাই, তিনি কিছুদিন আগে প্রিন্স এডওয়ার্ড হিসেবে পরিচিত ছিলেন। নভেম্বরের শুরুতে তার সেই প্রিন্স টাইটেলটি কেড়ে নেওয়া হয়। বিশেষ করে জেফ্রি এপস্টেইন, নিউ ইয়র্কের যে যৌন নির্যাতনকারী, যিনি অন্তরীণ অবস্থায় আত্মহত্যা করেছিলেন, যার বিরুদ্ধে পরবর্তীতে দোষী সাব্যস্ত হলেন, তার সাথে সম্পর্ক থাকার কারণে এবং যৌন নির্যাতনে অংশগ্রহণ করার কারণে প্রিন্স এডওয়ার্ডের প্রিন্স খেতাবটি কেড়ে নেয় বাকিংহাম প্যালেস, অর্থাৎ ইংল্যান্ডের রাজ পরিবার। আজকে যে খবরটি বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে লন্ডন পুলিশ তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত করেছে, এবং এই তদন্তের ফলাফল জানার পরে তার বিরুদ্ধে মামলা হবে, এবং মামলায় তিনি নিশ্চিতভাবে দোষী সাব্যস্ত হতে যাচ্ছেন, এবং তিনি জেলেও যাবেন। সেটিও তারা আজকে বলা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এই প্রথম রাজ পরিবারের একজন সদস্য যিনি দিন কয়েক আগে রাজ পরিবারের সকল সুযোগ সুবিধা হারিয়েছে, এমনকি রাজ পরিবারের নির্দিষ্ট বাসস্থানে থাকার সুযোগটিও তিনি বঞ্চিত হয়েছেন। তাকে সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এখন তার গন্তব্য হয়তো বা জেল হতে পারে, এবং জেল হবে এটিও নিশ্চিত। লন্ডন পুলিশের যে তদন্ত, যে তথ্য বেরিয়েছে, তার কারণ তিনি বিভিন্ন ধরনের অপকর্ম এবং অপরাধের সাথে জড়িত ছিলেন, এবং সেই জন্য সেই জড়িতগুলো সবগুলোই শাস্তিযোগ্য অপরাধ, এবং দোষী সাব্যস্ত হলে জেল অনিবার্য। এর পাশাপাশি তার সাবেক স্ত্রী ফার্গুসন, আহ, তার সাবেক স্ত্রী সারা ফার্গুসন, তিনিও বিভিন্ন জনহিতকর কর্মসূচির জন্য যে বরাদ্দ থাকে সেই বরাদ্দের অর্থ জালিয়াতি এবং সেই বরাদ্দের অর্থ লুটপাটের অভিযোগে অভিযুক্ত হয়েছেন, এবং তার বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত হয়েছে, তাকেও দোষী সাব্যস্ত করা হচ্ছে। তবে তিনিও জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজ পরিবারের সূত্র উল্লেখ করে আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে শেষ পর্যন্ত রাজা চার্লস তাদেরকে, এই দুজনকে ইংল্যান্ড থেকে বহিষ্কার করতে পারেন, অর্থাৎ তাদের ইংল্যান্ডে কোনো ঠাঁই হবে না আগামী দিনে। সেই ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি আরেকটি সংবাদ মাধ্যম খবর দিয়েছে যে তার তৃতীয় সন্তান, দ্বিতীয় পুত্র, তৃতীয় সন্তান আহ প্রিন্স অ্যান্ড্রু, যিনি সাবেক প্রিন্স অ্যান্ড্রু, কুইন এলিজাবেথ, প্রিন্স অ্যান্ড্রুর যে যে যারা যৌন কর্মীদের তার রাজকীয় বাসভবনে নিয়ে এসে তাদের উপর তার সাথে তার যে কর্মকাণ্ড, সেগুলির ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন কুইন এলিজাবেথ, রানী এলিজাবেথ, সেই কথাটিও আজকে ইংল্যান্ডের আরেকটি সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। কিন্তু তিনি সেই ব্যাপারে সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দেননি সাবেক রানী এলিজাবেথ। কিন্তু শেষ পর্যন্ত তার বিরুদ্ধে যে মামলাগুলো এখনো হয়েছে, এবং যেটা তিনি দোষী সাব্যস্ত হতেন, তার ভাইয়ের বড় ভাই কিং চার্লস তাকে হয়তো শেষ পর্যন্ত ইংল্যান্ড থেকে বহিষ্কার করতে পারেন, এমন জেল খাটার পর কিং জেল খাটার আগে সেটি অবশ্য পরিষ্কার করা হয়নি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল তীব্র সমালোচনার মুখে পড়েছেন। প্রচন্ড সমালোচনা বলা যায়, চাপ, বিশেষ করে গতকাল যিনি নিউ ইয়র্কের স্টেটের গভর্নর পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান
পার্টির পক্ষ থেকে এবং যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এলসি স্ট্যাফানিক কংগ্রেস সদস্য, তিনি লাগাতার সমালোচনা মুখর হয়েছেন গভর্নর হকুলের বিরুদ্ধে। বিশেষ করে হকুল যেভাবে এবং যে প্রক্রিয়ায় এবং যতটা নির্বিঘ্নভাবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টির সদস্য, সমাজবাদী নেতা, সমাজতন্ত্রের পক্ষে যিনি কথা বলেছেন, তার নির্বাচনী প্রচারণায় সেই জোহরান মামদানিকে সমর্থন করার কারণে প্রচন্ড সমালোচনার মুখে হয়েছেন গভর্নর ক্যাথি হকুল। তিনি সেই সমালোচনার কিছুটা জবাব দিয়েছেন আজ পোর্টোরিকোতে, সান হুয়ান শহরে পোর্টোরিকো সান হুয়ানের যে সোমস কনফারেন্স হচ্ছে, সেখানে তিনি কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে তিনি জোহরান মামদানির জয়ে আনন্দিত, তাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এবং তিনি মনে করেন জোহরান মামদানি এখন রাজনৈতিক অগ্নি গর্ভের উপরে রয়েছেন, অর্থাৎ হি ইজ অন ফায়ার, তিনি রাজনৈতিক পলিটিক্যাল। কিন্তু তা সত্ত্বেও তিনি আজকে পরিষ্কার করেছেন, গভর্নর হকুল পরিষ্কার করেছেন যে জোহরান মামদানির কিছু বক্তব্য এবং কিছু প্রতিশ্রুতির ব্যাপারে তিনি সম্পূর্ণ সন্দিহান, এবং তিনি গভর্নর হকুল কিছুতেই সেগুলো এখনো তার বোধগম্য নয়। তার মধ্যে একটি হচ্ছে ফ্রি বাস প্রদানের ব্যাপারটি, দ্বিতীয় হচ্ছে চাইল্ড কেয়ারের যে অর্থ, কোথা থেকে সেই অর্থ যোগান দেওয়া হবে, এবং আহ, এবং তৃতীয়টি যেটি তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে আহ, সেটি হচ্ছে যে তার প্রগ্রেসিভ এজেন্ডার যে তিনটি কথা বললাম তার এবং সেটি হচ্ছে যে চাইল্ড কেয়ার বলেছে, সেটি ফ্রি বাস এবং ইউনিভার্সাল চাইল্ড কেয়ার, এবং তিনি কিভাবে নিউ ইয়র্ক সিটির ইহুদি সম্প্রদায়কে দেখভাল করবেন, তাদের নিরাপত্তার বিষয়টি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবেন, সেই বিষয়টি দেখার অপেক্ষায় তিনি রয়েছেন। তবে দিন কয়েকের মধ্যেই গভর্নর হেকুল বিভিন্ন সমাবেশে, এমনকি তার উপদেষ্টাদের মাধ্যমে একটি বক্তব্য পরিষ্কার করেছেন যে তিনি তার নির্বাচনী বছরে কোনো প্রকার ট্যাক্স হাইক, অর্থাৎ ট্যাক্স বৃদ্ধিতে রাজি হবেন না। এমনকি কিভাবে নিউ ইয়র্ক সিটির মেট্রো এমটিএ যে বাস আছে, বাস ফ্রি বাস দেওয়ার কথা যেটি জোহরান মামদানি বলেছেন, সেটির অর্থ কিভাবে যোগান দেওয়া হবে। তার কারণ এমটি এমনিতেই আর্থিক দৈন্যদশায় রয়েছে, তার উপরে এই 800 থেকে 100 মিলিয়ন অর্থাৎ $1 বিলিয়ন ভর্তুকি দেওয়া স্টেটের পক্ষে সম্ভব কিনা সেটিও তিনি সন্দিহান। এবং যদিও জোহরান মামদানি বলেছেন যে এমটি এর বাজেটে যদি ফ্রি করে দেওয়া হয় সেটি গভর্নর হকুলের হাতে রয়েছে, তার কারণ গভর্নর হকুলই এমটি এ কর্তৃপক্ষের নিয়ন্ত্রক। কিন্তু গভর্নর হকুল এই ব্যাপারে সবসময় সন্দিহান ছিলেন এবং তিনি তার সন্দেহের কথা স্পষ্ট করে বলেছেন। চাইল্ড কেয়ার বাবদ ইউনিভার্সাল চাইল্ড কেয়ার যদি গভর্নর মেয়র মামদানি নিউ ইয়র্ক সিটিতে বহাল করতে চান, সেটি ব্যাপারে এই অর্থ কে যোগান দেবে এই চাইল্ড কেয়ার সুবিধা প্রদানের ক্ষেত্রে, সেটিও তিনি বলেছেন। আর ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে বরাবরই তার সংশয় ছিল, সেই সংশয়ের কথা তিনি পুর্টোরিকোতে আজ উল্লেখ করেছেন। এবং জোহরান মামদানির জন্য মেয়রের দায়িত্ব পালনের যদিও এখনো 50 দিনেরও বেশি সময় বাকি রয়েছে, কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন বিষয় দেখা যাচ্ছে যে তিনি যে গভর্নর হেকুলের কাছ থেকে যে সমর্থন প্রয়োজন গভর্নর হিসাবে, সেই ব্যাপারে কিছুটা সন্দেহ এবং সংশয় দেখা দিয়েছে। গভর্নর মেয়র নির্বাচিত জোহরান মামদানিও একই অনুষ্ঠানে, একই সমাবেশে, সোমস কনফারেন্সে পুর্টোরিকোতে রয়েছেন। তিনি গতকাল সেখানে গিয়েছেন। আজকে তিনি সেখানে কর্মজীবী মানুষের একটি সমাবেশে ভাষণ দিয়েছেন এবং কর্মজীবী মানুষের জীবনযাত্রা সম্পর্কে তিনি ওয়াকিবল হওয়া, তার এই সোমস কনফারেন্স যাওয়ার অন্যতম লক্ষ্য। তিনি বলেছেন কিভাবে পুর্টোরিকোর মানুষ কর্মজীবী মানুষ এবং যেভাবে তিনি দেখতে চান নিউ ইয়র্ক সিটির কর্মজীবী মানুষ যাতে আরো সমৃদ্ধ জীবনে ফিরে যেতে পারে, সেটি তার মূল লক্ষ্য। সেই জন্য তিনি সোমস কনফারেন্সে গিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যেটি যে যে মেয়র হিসাবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টা পর থেকেই ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ তার নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডি যে সমস্ত কর্মকর্তারা, অফিসাররা মেয়র হিসাবে দায়িত্বভার গ্রহণের পর জোহরান মামদানির প্রশাসনের সাথে সম্পৃক্ত থাকতে চান না, তারা আইসি মিস এবং কাস্টম এনফোর্সমেন্টে যোগ দিতে পারেন, এমন আহ্বানও জানানো হয়েছে নিউ ইয়র্ক সিটির পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের। এর পাশাপাশি হিউস্টন পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যদি নিউ ইয়র্ক এনওয়াইপিডির কোনো কর্মকর্তা কিংবা কোনো অফিসার
হিউস্টনে চাকরি করতে চান তাদের জন্য দরজা উন্মুক্ত রাখা হবে, সে কথা বলেছেন। তবে মেয়র জোহরান মামদানি অবশ্য, যদিও তার দুইজন প্রতিপক্ষ, দুজনেই পুলিশ শক্তি বৃদ্ধি করার কথা বলেছেন, কিন্তু নির্বাচনী প্রচারের সময় নির্বাচিত মেয়র জোহরান মামদানি পুলিশের বৃদ্ধির কথা বলেনি। যেই পরিমাণ পুলিশ রয়েছে সেই পরিমাণ পুলিশকে সঠিক ব্যবহারের মাধ্যমে নিউ ইয়র্ক সিটির নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে বলে তিনি মত প্রকাশ করেছেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনার সবাই নাজমুল ভালো থাকুন। আপনি আমাদের সঙ্গেই থাকুন, কারণ অনেক প্রশ্ন আছে আপনার কাছে। আন্তর্জাতিক বিষয়গুলোকে আপনার সামনে আনতে চাই। বলবো যে আপনি জানেন যে বাংলাদেশ ভারত যে সম্পর্ক, এই সম্পর্কের বিভিন্ন সময় বিভিন্ন রূপ আমরা দেখেছি। তো সম্প্রতি একটি গণমাধ্যমে কিন্তু এসেছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না নয়াদিল্লি। এটা ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর একটি বক্তব্য আছে। তো জনাব নাজমুল, আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের সাথে ভারতের এখন আসলে সম্পর্কটা কোন জায়গায়? এই বিষয়টা নিয়ে আমি কোনো পড়াশোনা, আমি নিউজটা দেখেছি, আলোচনা করার মতো অবস্থা এই মুহূর্তে আমার নাই। আমি এটা নিয়ে খুব একটা পড়িনি, কারণ এটা তো আমার নিউজের ইয়ের ভিতরে আসে না। আমি এই বিষয়টা দেখিনি, নিউজটা দেখেছি আমি, কিন্তু আমি কোনো মন্তব্য করতে অপারগ এই মুহূর্তে। আপনি আরেকটি বিষয় যদি আমরা বলি যে আরেকটি গণমাধ্যমেও কিন্তু একটি খবর এসেছে যে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সেনা মোতায়েনের প্রতিরোধের পরিকল্পনা নিয়োগ স্টেট কর্তৃপক্ষের, যে এই যে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সেনা মোতায়েনের যে বিষয়টি, এটাও কি আপনার নলেজে আছে কিনা, দর্শকদের জন্য কিছু বলবেন কিনা? না, এটা এখনো অপেক্ষার বিষয়, কারণ নিউ ইয়র্ক সিটির নির্বাচনটা আগামী বছর যে গভর্নর নির্বাচন, সেই লক্ষ্যটাই হচ্ছে এখন মূল লক্ষ্য ট্রাম্প প্রশাসনের, এবং তারা এলসি স্টাফেনকে নিউ ইয়র্কের গভর্নর হিসেবে নির্বাচিত করতে চান। সেক্ষেত্রে নিউ ইয়র্ক যদি রিপাবলিকান গভর্নর কর্তৃত্বে চলে যায়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অনেক সুবিধার বিষয় হবে মূলত। এবং সেই জন্য আমি হয়তো মনে করি এই মুহূর্তে হয়তোবা নিউ ইয়র্কে পুলিশ মোতায়েন নাও হতে পারে, যেহেতু এতদিন হয়নি, নাও হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে যে আগামী মেয়র ইলেক্ট অর্থাৎ জোহরান মামদানির দায়িত্বভার গ্রহণের পর, এর আগে কোনো কিছু ঘটবে বলে আমার কাছে মনে হয় না। অন্তত জনাব নাজমুল হাসান, আরেকটি প্রশ্ন করে আপনার কাছে শেষ করব। অবশ্যই বিষয়টি আপনি আপনার নখদর্পণে রয়েছে যে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে এই শাটডাউনের কারণে ফ্লাইট বিপর্যয় ঘটছে, পাশাপাশি যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা গেছে, অর্থাৎ গ্রসারি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু মানুষের জীবনযাপন নাভিশ্বাস হয়ে উঠেছে। এবং কিছু কিছু গণমাধ্যমে খবর এসেছে যে এইটা যদি চলতে থাকে সামনের দিনে অনেক ধরনের ঘটনা ঘটবে যেটা অপ্রত্যাশিত। এই বিষয়ে আপনাদের টাইম টেলিভিশনের দর্শকদের জন্য কিছু বলার আছে কিনা? না, শাটডাউন তো অব্যাহত, ইতিমধ্যে রেকর্ড অতিক্রম করেছে। তবে উভয় পক্ষই চেষ্টা করছে, এখন কেউই কারো ছাড় দিচ্ছে না। তবে কোন একটা পক্ষকে যদি দুজনেই সমান অবস্থানে থাকে, অনড় অবস্থানে থাকে, তাহলে এই সমস্যার আসলে কোনো সমাধান হচ্ছে না, জনগণের ভোগান্তি বাড়ছে। তবে এখনো পর্যন্ত যেহেতু ডেমোক্রেটরা বলেছে তারা মাত্র 1 বছরের জন্য এটি চায়, অর্থাৎ তাদের অবস্থান কিছুটা তারা পরিবর্তন করেছে, কিন্তু রিপাবলিকানরা তাদের অবস্থান পরিবর্তন করেনি। এক পক্ষ বলছে, ডেমোক্রেটরা বলছে যে তারা অন্তত 1 বছর সাবসিডিটা অব্যাহত থাকুক, সেটা চায়। আর রিপাবলিকানরা বলেছে তারা আগে শাটডাউন বন্ধ করার প্রস্তাবে সমর্থন দেয়, তারপরে বিষয়টি আলাপ করা যাবে। অর্থাৎ এই হচ্ছে অচল অবস্থা। জনাব নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমি এবার ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনি এই অনুষ্ঠানে যোগদান করেছেন, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আমরা জানি মানুষের জীবনে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ মানুষের শরীরে বাসা বাঁধে। কখনো এই রোগের উপসর্গ থেকে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়, মনের অজান্তেই ঘটে যায়। তো অনেকগুলো রোগের মধ্যে আমরা যদি বলি যে ডায়াবেটিস এমন একটি রোগ যা নীরব ঘাতক হিসেবে সবার কাছে পরিচিত। এই নীরব ঘাতক বলার অন্যতম কারণ, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আপনারা যেটা বলেন যে এটি ধীরে ধীরে শরীরের বিভিন্ন অর্গানকে নষ্ট করে ফেলে। অনেক সময় একটি মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করলেও সে তখন বুঝতে পারে না, এক পর্যায়ে সব শেষ হয়ে যাওয়ার পর বুঝতে পারে, তখন হয়তোবা কিছুই করার থাকে না। তো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনি অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য দেবেন, কারণ এই রোগ বর্তমানে কি অবস্থায় আছে। আমরা মাঝখানে দেখেছিলাম যে
চাইনিজ বিজ্ঞানী, চীনা বিজ্ঞানীরা এই ডায়াবেটিক্স রোগের চিরতরে নির্মূল করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রতিবেদনও আমরা দেখেছিলাম। তো সার্বিকভাবে এই রোগের বর্তমান অবস্থা কি? যুক্তরাষ্ট্রেই প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে আপনি তো চিকিৎসা দিচ্ছেন, তো বলবো যে কেমন এই রোগ ছড়িয়ে পড়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা, বা আন্তর্জাতিকভাবে এই রোগ নিয়ে কতটুকু গবেষণা হচ্ছে বা চিকিৎসা ব্যবস্থা নিয়ে কতটুকু গবেষণা হচ্ছে? জি, ধন্যবাদ। এক্সকিউজ মি, আমার একটু কোল্ড হয়েছে, মাফ করবেন, একটু গলাটা বসে গেছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টাইম এক্সক্লুসিভে, এবং সেই সাথে সাথে টাইম টেলিভিশনের কর্তৃপক্ষ, উপস্থিত প্যানেলিস্ট সহ দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। জি, আপনি যেটা বলেছেন, আজকে আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস নীরব এক মহামারী। আপনি জানেন কি, বাংলাদেশে প্রায় 1,30,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, এবং ভয়ঙ্কর তথ্য হলো প্রতি 3 জনের 1 জনই জানেন না তিনি এই নীরব রোগের ভিতরে বেঁচে আছেন। আজ আমি আপনাদের সঙ্গে কথা বলবো কেন ডায়াবেটিসটা বাড়ছে, কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটিকে সত্যি রিভার্স করা সম্ভব কিনা। তো আমরা প্রায় ভাবি ডায়াবেটিস শুধু বয়স্কদের রোগ, কিন্তু বাস্তবতা হলো এটি একেবারে জীবনধারাজনিত রোগ। আমাদের খাবারের ধরন বদলে গেছে, আমরা হাঁটছি না, বসে কাজ করছি, ঘুম কম হচ্ছে, আর সেই সাথে সাথে আমাদের স্ট্রেসও অনেক বেড়ে গিয়েছে। আগে সকালের নাস্তায় যেরকম ভাত, ডাল, শাক, মাছ এগুলি থাকতো, এখন সেখানে যোগ হয়েছে কফি, আপনার পাউরুটি এবং সফট ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের কোমল পানীয় যেমন কোক, পেপসি ইত্যাদি। এই অভ্যাসগুলো আমাদের শরীরে ইনসুলিনকে দুর্বল করে দিচ্ছে। ফলাফল কি? রক্তের গ্লুকোজটা অনেক বেড়ে যাচ্ছে, আর ধীরে ধীরে শুরু হয় সেই নীরব মহামারী। তাহলে কিভাবে প্রতিরোধ করা যায়? আসলে খুব সহজ কিছু পরিবর্তনে আমরা নিজেদের বাঁচাতে পারি। এই যেমন ধরুন, আপনি হাঁটুন, কারণ হাঁটা শুধু শরীর নয়, মনকেও শান্ত রাখে। যত বেশি রঙিন খাবার, তত বেশি আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে। আপনি চিনি, কোমল পানীয় কমান। একটি মিষ্টি পানীয়র আনন্দ সেটি মাত্র 5 মিনিট, কিন্তু তার ক্ষতি চলতে পারে 5 বছর। তো সুতরাং 30 মিনিট হাঁটার সাথে সাথে সবুজ শাকসবজি এবং ফল খাওয়ার সাথে সাথে চিনি এবং কোমল পানীয় এগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে। সেই সাথে সাথে ভালো ঘুম এবং স্ট্রেস কমান সেটিও কিন্তু অবশ্যই দরকার, কারণ মানসিক চাপ এবং শরীরের ইনসুলিন কিন্তু নষ্ট করে দেয়। এবং প্রতি বছর অন্তত একবার আপনি ব্লাড সুগারটা টেস্ট করুন, কারণ সেটি সম্ভব। আপনি যদি টাইপ 2 ডায়াবেটিসে যদি আক্রান্ত হয়ে থাকেন প্রাথমিক পর্যায়ে, এবং যদি আপনি কিছু ওজন কমান, ব্যায়াম করেন, কিংবা সুষম খাদ্য যদি খেয়ে থাকেন, তাহলে আপনার ইনসুলিনের যে সেন্সিটিভিটিটা আছে, সংবেদনশীলতা আছে, সেটি কিন্তু বেড়ে যাবে। এবং এটি বাড়লে কি হবে? তখন রক্তে শর্করার মাত্রা কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। তবে আমরা এটাকে বলি রিমিশন স্টেজে, মানে নিয়ন্ত্রণে ফেরা, সম্পূর্ণ নিরাময় নয়। এটা প্রমাণ করে ডায়াবেটিস কোনো শাস্তি নয়, বরং নিজের প্রতি যত্ন নেওয়ার সংকেত। তাই আমি বলবো, আজ থেকেই শুরু করুন। প্লেটে খাবারটা কমান, তার পরিবর্তে আপনি সবজিটা বাড়ান। টিভি দেখার সময় হলেও কিছুটা হাঁটুন, চিনি বাদ দিন, পানি বাড়ান, আর প্রতিদিন নিজেকে বলুন, আমি আমার শরীরের যত্ন নেব। মনে রাখবেন, স্বাস্থ্য মানে শুধু অসুস্থ না থাকা নয়, বরং প্রতিদিন প্রাণবন্ত থাকা। তো বন্ধুরা, ডায়াবেটিস হঠাৎ আসে না, এটি আমাদের প্রতিদিনের সিদ্ধান্তের প্রতিফলন। তাই ওষুধের আগে দরকার সচেতনতা, এবং চিকিৎসার আগে দরকার ইচ্ছা। আমি আমার জীবন পরিবর্তন করব, এই স্লোগানে আসুন। চলুন আজ থেকে প্রতিজ্ঞা করি, চিনি নয়, সচেতনতা হবে আমাদের জীবনের নিষ্ঠতা। তো আজ এই পর্যন্ত।
আশা করি আপনারা আপনাদের সচেতনতা বাড়াবেন এবং অন্যকেও সচেতন করে তুলবেন। ডাক্তার মঞ্জু মোর্শেদ, আরো অনেক প্রশ্ন কিন্তু এসে গেছে আপনার কথার উত্তরের মধ্য দিয়েই অনেক প্রশ্ন জন্ম হয়েছে। আপনি অনেক বার্নিং কথা বলেছেন যে 1,30,00,000 মানুষ ডায়াবেটিক্স রোগে আক্রান্ত। তো আপনার কাছে কি মনে হয় যে আমরা একটু ভিন্নভাবে যদি চিন্তা করি যে এই 1,30,00,000 মানুষ সবচেয়ে বড় যে ভয়াবহ যে বিষয়টি, এটা অনেকে মনের অজান্তে আপনি বলছেন যে তারা জানে না যে তারা ডায়াবেটিক্স রোগে আক্রান্ত। আপনি সুষম খাবার, বছরে একবার নিজের ব্লাড গ্লুকোজকে পরীক্ষা করার কথা বললেন। তো বলবো যে এই যে এত মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতি 3 জনে 1 জন ডায়াবেটিক্স রোগে আক্রান্ত, এরকম একটি তথ্য আপনি আমাকে দিয়েছেন। তো এখন থেকে যদি মানুষ সচেতন না হয়, এই সচেতন কি শুধু মানুষ একা হবে, নাকি যে কোনো দেশের রাষ্ট্রকেও এক ধরনের প্রভাব ফেলতে হবে মানুষের মধ্যে, তারা যেন অবশ্যই সচেতন হওয়াটা খুব জরুরি মনে করে? আপনি কি মনে করেন? জি, খুবই সুন্দর প্রশ্ন। আপনি প্রথমত যদি নিজেদের মধ্যে সচেতনতা যদি বৃদ্ধি না করে থাকি, তাহলে আপনার এই 3 জনের মধ্যে যে একজনের ডায়াবেটিস হয়েছে সেটা পরবর্তীতে আরো বাড়বে, এবং এই বাড়ার ফলে আপনার পুরো সমাজটা একটা এপিডেমিক বা প্যান্ডেমিকে পরিণত হবে, এবং এটি রাষ্ট্রের একটা হেলথ কেয়ার উপর মারাত্মক প্রভাব ফেলবে। কারণ এই মানুষগুলোই আমরা প্রতিদিন দেশের উন্নয়নের জন্য, সমাজের উন্নয়নের জন্য কাজ করছি, এবং এরা যদি অসুস্থ হয়ে যায় তখন রাষ্ট্রের উপর একটা বিরাট একটা বার্ডেন হবে। এবং এটি শুধুমাত্র যে আপনার যে এই ডায়াবেটিসকে যে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করার সম্ভব যে পুরো না হলেও আপনার পুরো রাষ্ট্রের উপর একটা বার্ডেন হয়ে যাবে। সেটি আপনি হেলথ কেয়ার সেক্টরে বলেন, সেটি আপনার ইকোনমিতে বলেন, সর্বত্র এটি প্রভাব ফেলবে। সেটি কিরকম? যেমন ধরুন, একজন ডায়াবেটিস রোগী আপনি যেরকম আগে কাজ করতেন কিংবা হেলথ সেক্টরে আপনি যেভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন, এখন অসুখের জন্য তার আয় ক্ষমতা কমে যাবে। সেটি আবার রাষ্ট্রের উপর অনেক বার্ডেন হয়ে যাবে, যেহেতু উনি সেরকম আয় করতে পারছেন না, ট্যাক্স দিতে পারছেন না। আবার এট দ্য সেম টাইম সেই লোকটি যখন হসপিটালে যাবে তখন সেটা হসপিটালের কস্টটা অনেক বেড়ে যাবে। এগেইন প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে এটি রাষ্ট্রের উপর অনেক প্রভাব ফেলবে। তো এই যে একটি ভিশাস সাইকেল যে হচ্ছে, এবং সেটি কিন্তু কোনোদিন আমরা যদি আগে থেকে আমরা যদি সতর্ক না হয়ে থাকি, সেটি কিন্তু দিন দিন আরো বাড়তে থাকবে এবং পুরো রাষ্ট্রে একটি মহামারীতে রূপ ধারণ করবে। আচ্ছা, আপনার কাছে অনেক প্রশ্ন আছে। ডায়াবেটিক্স আসলে এমন একটি রোগ যে বিষয়ে আসলে প্রশ্ন একটির পর একটি চলে আসে। তো এখন আপনাকে যদি আমি বলি যে কোন বয়সী মানুষদের মধ্যে, আপনি তো নিজেও একজন চিকিৎসক, চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, কোন বয়সী মানুষদের মধ্যে সবচেয়ে বেশি এখন ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সংখ্যা আপনি দেখছেন? জি, এগেইন খুবই সুন্দর প্রশ্ন। আগে একসময় আমরা ভাবতাম ডায়াবেটিস বয়স্কদের জন্য রোগ, কিন্তু এখন ইদানিং অনেক ইয়ং জেনারেশনদের মধ্যে ডায়াবেটিসটা বেশি হচ্ছে। তো কি জন্য হচ্ছে? যেমন আমরা আগে যেরকম ঘরে খাবার দাবার বেশি পছন্দ করতাম, অনেক শাক সবজি ফল খেতাম, এখন সেরকম পরিবেশ না। এখন আমরা অনেকটা রেস্টুরেন্ট মুখী হয়ে গিয়েছি, অনেকটা প্রসেস ফুডের উপর ঝুঁকে পড়েছি, এবং অনেকটা যার ফলে আমাদের যে বডি মাস ইন্ডেক্স আছে, যে আমাদের যে শরীরে যে ফ্যাট আছে, সেটি অনেক আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। এই যে ওবেসিটি বা ওভারওয়েট, এবং সেই সাথে সাথে আমাদের জীবনধারা যে পাল্টে গেছে, আমরা এখন বাইরে থেকে খাবার আনি কিংবা প্রসেস ফুড খেতে অভ্যস্ত, এগুলো সব মিলেই আমাদের ইয়ং জেনারেশনের মধ্যে এটি বাড়ছে। তো এখন যদি একটা 70 ইয়ার্স লোকের মধ্যে যদি ডায়াবেটিস আগের যেরকম হতো সেরকম যদি হতো, তাহলে আপনার যেরকম তার যে একটা যে কনসিকুয়েন্স আছে পরবর্তী লাইফ গুলাতে, সেটি যদি আপনি যদি আরো যদি ইয়ং বয়সে নিয়ে আসেন, দেখেন সেই রোগীটাই আপনার পরবর্তীতে যে বিভিন্ন ধরনের কর্মক্ষমতা বলেন কিংবা অনেক কিছু করার যে স্বপ্ন ছিল, সেগুলো কিন্তু অনেক সম্ভব হবে না। তো এগেইন আপনার প্রশ্নের উত্তর আমি দিতে চাই এই যে এখন শিফটটা আরো আগে চলে এসেছে, মিন্স অনেক ইয়ং জেনারেশনের মধ্যে এটি দেখা যাচ্ছে। এখন আমরা কিছুদিন আগেও আমি কয়েকটি হসপিটালে ভিজিট করেছিলাম এবং অনেক চিকিৎসকের সেমিনারে আমি গিয়েছি। তো আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে যে গর্ভবতী মা, তাদের মধ্যে কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার একটা
বড় প্রবণতা লক্ষ্য করা গেছে এবং অনেক মায়েদের সাথেও আমি আপনারা পরামর্শ দিয়ে থাকেন যে গর্ভবতী অবস্থায় আসলে যে চিনি খাওয়া বা অন্যান্য খাবারের যে ব্যাপারটা একটা বিশেষ সতর্কতার কথা বলছেন এবং অনেক মায়ের কিন্তু এক ধরনের আতঙ্কিত অবস্থা থাকে যখন সে গর্ভধারণ করে। তো এই যে গর্ভাবস্থায় যদি সচেতন না হয়, আপনারাই বলছেন যে যে শিশুটি পৃথিবীতে আসবে তারও কিন্তু বিভিন্ন রোগের উপসর্গ হতে পারে এবং এই বিষয় নিয়েও কিন্তু আপনারা বেশ আলোচনা করছেন, বিভিন্ন সেমিনারে বলছেন। তো টাইম টেলিভিশনের দর্শকদের জন্য কিছু বলার আছে গর্ভবতী মায়েদের ডায়াবেটিক্স হওয়া বা যদি হয়েই যায় সেক্ষেত্রে কিভাবে করে নিজেদেরকে তারা নিয়ন্ত্রণ করবে বা সামনে জীবনযাপন করবে? জি, একই খুবই এক্সেলেন্ট প্রশ্ন। প্রথমত, যখন আমাদের মা বোনরা গর্ভবতী হয়ে থাকেন তখন খাবারের ডিমান্ডটা বেড়ে যায়, যেহেতু ফিডাস বাচ্চাকেও আপনার খাওয়ানোর একটা অংশ খাওয়াতে হয়। তো যখন একটা প্রেগনেন্ট মেয়ে বা মা বোনরা 25 পাউন্ডসের মতো এটি অ্যালাউ আছে, হ্যাঁ, এই ওজনটা বাড়ানোর ক্ষেত্রে, কিন্তু অনেক সময় দেখা যায় এই সময় যে ফুড ক্রেভিংসটা অনেক বেশি হয়ে যায় কিংবা অনেকের ওভার ওয়েট হয়ে যান কিংবা ওবেসিটিতে ভোগেন, তখন খাবার দাবারও বেশি হয়ে যায়। তো একটা জিনিস হচ্ছে যে ওই সময় যেহেতু অনেক কার্বোহাইড্রেট নিয়ে থাকে সেটিও সুগার, আবার অনেক সময় আপনার সুগারি জাতীয় এই ধরনের খাবারও খেয়ে থাকেন সেটিও সুগার। তো এগুলোর জন্য অনেক সময় ডায়াবেটিস যাদের আগে ছিল না তাদেরও অনেক সময় ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এখন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কারণ হচ্ছে যে একটা জেনেটিক হতে পারে, একটা হচ্ছে যে ফুড ইনটেকটা আগের থেকে অনেক বেশি হয়ে যায়, আরেকটা হচ্ছে যে অনেক ধরনের আজে বাজে খাবারও আমরা প্রেগনেন্ট অবস্থায় মা বোনরা খেয়ে থাকেন। এই সমস্ত সব মিলে একটি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। যখন আগে কারো ডায়াবেটিস ছিল না কিন্তু প্রেগন্যান্সি 20 উইকস এর পরে ডায়াবেটিসটা হয়েছে, তখন আমরা সেটাকে বলি জেস্টেশনাল ডায়াবেটিস। এবং এই জেস্টেশনাল ডায়াবেটিস যদি তখন কন্ট্রোল যদি না করা হয়ে থাকে তখন আপনার এটি ফিটাসের উপর, মায়ের উপর প্রভাব ফেলে। সেটি কিরকম? যেমন যদি এটি যদি কন্ট্রোল না করা হয়ে থাকে তখন ফিটাসটা অনেক এনলার্জ হয়ে যায়, পরবর্তীতে সেটি কিন্তু ডেলিভারির সময় কিন্তু মারাত্মক কনসিকুয়েন্স ভোগ করতে হয়। অনেক সময় এই লার্জ এনলার্জ ফিটাসের জন্য তখন সিজারিয়ান সেকশনও হতে পারে। সেটি একটি। আর তাছাড়া এই ডায়াবেটিস যদি আনকন্ট্রোল হয়ে থাকে তখন আর বাচ্চারও প্রবলেম হতে পারে, সেই সাথে সাথে মায়েরও প্রবলেম হতে পারে। মায়ের প্রবলেমের মধ্যে একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, যেমন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে, হ্যাঁ, তারপর এরকম বা কিডনির উপরও প্রভাব ফেলতে পারে। এবং এইটি যদি ধরা পড়ে জেস্টেশনাল ডায়াবেটিসে, তখন দেখা গিয়েছে যে পরবর্তীতে বাচ্চা প্রসবের পরে অনেক মাদের এই ডায়াবেটিসটা চলে যায়, যেহেতু এখন আগের মতো সেরকম ওজন নাই কিংবা এই ডায়াবেটিসটা হয়েছে শুধুমাত্র প্রেগন্যান্সি অবস্থায়, ম্যাক্সিমাম সময় এরা চলে যায়, কিন্তু তাদের 25 থেকে 30% বা ওভার কিন্তু পরবর্তী একটা সময়ে ডায়াবেটিসের ঝুঁকিটা থাকে। তাই আমি মা বোনদেরকে বলবো, যখন প্রেগন্যান্ট অবস্থায় অবশ্যই আপনারা ভালো খাবার দাবার এগুলো নেবেন, কোনো অবস্থাতে যাতে বেশ সিম্পল কার্বোহাইড্রেট কিংবা সুগারি ড্রিঙ্কস কিংবা সুগারি প্রোডাক্টস এগুলো থেকে বিরত থাকবেন। যত কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা ফাইবার বা শাকসবজি যেগুলো আপনি নিতে পারেন সেটা ততই আপনার শরীরের জন্য ভালো হবে এবং আপনার ফিটাসের জন্য ভালো হবে। যদি একজন গর্ভবতী মা ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েই গেল, আমরা যদি বলি যে ডায়াবেটিস আক্রান্ত অবস্থায় যে সন্তানটি পৃথিবীতে আসছে, তো তখন সে সন্তানের কি কি রোগের উপসর্গ থাকতে পারে? অর্থাৎ আমরা জানি যে আপনারা সবসময় বলেন যে একজন সুস্থ মা, একটা সুস্থ সন্তান যখন প্রসব করে তখন কিন্তু স্বাভাবিকভাবেই সে সন্তানকে কিন্তু আলাদা রকমভাবে আপনারা মনে করছেন, কিন্তু সব মায়েদেরকে কিন্তু আপনারা বলেন যে ডায়াবেটিক্স আক্রান্ত হওয়াটা যাবে না, এই জন্য নিজেদেরকে সচেতন থাকতে হবে। যদি ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ার পর পৃথিবীতে কোনো সন্তান আসে, সেক্ষেত্রে সে সন্তানকে কিন্তু অনেক রকম উপসর্গ থাকে। তো আপনার কাছে আমার প্রশ্নটা হলো এরকম যে আসলে ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ার পর যদি সেই পৃথিবীতে যে সন্তানটা আসে তার কি কি সমস্যা দেখা দেয়? হ্যাঁ, প্রশ্নটা এরকম, যদি ডায়াবেটিস প্রথমত মাদের এবং মায়েদের যদি হাই ব্লাড গ্লুকোজ থাকে সেটি কিন্তু বাচ্চার উপরও প্রভাব ফেলে। বাচ্চা অনেক সময় হাইপার গ্লাইসেমিয়াতে ভুগতে পারে, আবার অনেক সময় হাইপো গ্লাইসেমিয়াতে ভুগতে পারে। আর সবচেয়ে আমি যেটি কিছুক্ষণ আগে বললাম, যখন এনলার্জ ফিটাসটা হয়ে যায় তখন যেহেতু এটা অনেক সময় নর্মাল ডেলিভারি হয় না, তার পরিবর্তে সি সেকশন হয়ে থাকে, তখন কি হয় আপনার এই সি সেকশনটা অনেক সময় এনলার্জ ফিটাসের জন্য অনেক সময় আগে ডেলিভারি করতে হয়, কিংবা অনেক সময় সেটি বার্থ ক্যানাল দিয়ে যেহেতু এটি নর্মাল ডেলিভারি হয় না, তখন সেটি যখন সি সেকশন করা হয়ে থাকে তখন
আবার অনেক সময় প্রিমেচুরিটির জন্য কিংবা একটু আগের জন্য যেটাই হোক, অনেক সময় লাংসটা তখন পরিপক্ক হয় না। লাংস পরিপক্ক না হলে কি হবে, তখন সারফেক্টেন্টটা অনেক কিন্তু কম হয়ে থাকে। সারফেক্টেন্ট হচ্ছে যে যে ফ্লেক্সিবল যে সাবস্টেন্স যেটা লাংসের অ্যালভিওলাকে এক্সটেন্ড এবং আপনার রিল্যাক্স করতে পারে, তো সেটি যদি না হয়ে থাকে তখন এয়ার এক্সচেঞ্জটা আপনার কম হয়ে থাকে। তো সুতরাং এরা কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস ও ভোগার সম্ভাবনা থাকে। তাছাড়া এরা যখন অনেক বড় হয়ে যায়, তখন একদম ছোট অবস্থায় যদি বাচ্চা যদি অনেক হেভি ওয়েটের হয়ে থাকে, তখন এর থেকে আবার অনেক ধরনের উপসর্গ হতে পারে, এবং এদেরও একটা সম্ভাবনা থাকে পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার মতো এরকম ঝুঁকি। এছাড়াও আপনার যখন আপনার কোনো অবস্থাতে যদি বার্থ ক্যানাল দিয়ে যদি নর্মাল ডেলিভারি হয়, তখন কি হয়, তখন এত প্রেসার হয়, যেহেতু এটা এনলার্জ ফিডার, তখন অনেক সময় এটি বাচ্চাদের হেডে হ্যামোরেজ পর্যন্ত হতে পারে, যেটা ইন্টারক্রেনিয়াল হ্যামোরেজ হতে পারে। অনেক সময় আপনার এই সমস্ত বাচ্চাদের স্কার্টটা তখন অনেকটা কোন শেপও হতে পারে, যদিও এটা পরবর্তীতে হয়তো নর্মাল হওয়ার সম্ভাবনা আছে। এই ধরনের অনেক অনগোয়িং আপনার কনসিকুয়েন্স হয়তো অনেক সময় ভুগতে পারে। জনাব মঞ্জুর মোর্শেদ, আসলে প্রশ্ন আরো কয়েকটি রয়েছে। বলবো যে ডায়াবেটিক্স বেসিক্যালি জেনেটিক্যালি এফেক্ট কি বেশি হয়, নাকি সঠিক খাদ্যাভ্যাস, জীবনযাপন আমরা যেটাকে বলি না কেন, মানে অর্থাৎ রোগীদের মধ্যে আপনারা তো চিকিৎসা দিয়ে থাকেন, তো আপনারা কেস স্টাডিতে আসলে কোন জিনিসটাকে বেশি সামনে আসে, জেনেটিক্যাল নাকি শুধু সঠিক খাদ্যাভ্যাস, জীবনযাপন? জি, খুবই সুন্দর প্রশ্ন। এগেইন দেখেন, এখন আমরা এরকম একটা স্টেজে এসেছি যেখানে প্রত্যেকটা কিছু জেনেটিক আমরা খুঁজে থাকি, এবং এইজ এবং জিন এই দুটো আমরা কখনো পরিবর্তন করতে পারবো না। সবকিছু ব্লেম আমরা যদি জিনকে দিয়ে থাকি তাহলে সেটা হবে না। তো আমি বলবো এইজ এবং জিন, যেহেতু এই দুটাকে আমরা বাদ দিতে পারবো না, সবকিছুর মধ্যে একটা জেনেটিক আছে এবং এইজিং ব্যাপার আছে, কিন্তু আমি বলবো আমাদের খাদ্যাভ্যাসের উপরে আমরা বেশি জোর দেব। কারণ এই ডায়াবেটিসটা যদি আপনি একটু নিয়ন্ত্রণ করে থাকেন, আপনার খাদ্যাভ্যাস বলেন, আপনার লাইফস্টাইল মডিফিকেশন বলেন, ডায়েট বলেন, এগুলো যদি করতে পারেন, অনেক ক্ষেত্রে আপনি সেটা নিয়ন্ত্রণে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার নিয়ন্ত্রণ এবং রিভার্স করা যায়, রিমিশন থাকে। তো সুতরাং আমি বলবো যে জেনেটিক তো সবকিছুতেই আছে, এমন কিছু নাই যে জিনকে আপনি বাদ দিতে পারবেন না, এবং অদূর ভবিষ্যতে আমরা সবকিছু আরো বেশি বেশি জানতে পারবো। কিন্তু যতদিন না এক্সাক্ট জিন জানতে পারছি, ততদিন আমরা সেটি মডিফাই করতে পারবো না, আমরা মিউটেশনের দিকে বুঝতে পারবো না। কিন্তু এমত অবস্থায় আমি খাদ্যাভ্যাসকে বেশি গুরুত্ব দিব, আমাদের লাইফস্টাইলকে গুরুত্ব দিব, এবং এই লাইফস্টাইল, ডায়েট, এগুলো যদি মডিফিকেশন করা যায়, তাহলে আমরা এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে পারবো। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, অনেক অনেক ধন্যবাদ। টাইম টেলিভিশনের দর্শকদেরকে আপনি যেভাবে সময় দিয়েছেন, আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই অসংখ্য মানুষের অনেক কাজে আসবে, এবং আপনি চিকিৎসা সেবা দিয়ে যাবেন ডায়াবেটিস রোগীদের, এবং আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি যে ভিন্ন ধরনের তথ্য, সমসাময়িক বিষয় নিয়েই আপনাদের সামনে আসার জন্য। এখন আমাদের সহকর্মী মাহবুব রশিদ, টাইম টেলিভিশনের সহকর্মী, আমাদের গণমাধ্যম কর্মীকে অনেক বড় একটি অর্গানাইজেশন বাংলাদেশ প্রেস ক্লাব নির্বাচন যা আজকে অনুষ্ঠিত হয়েছে, সেই প্রেস ক্লাব নির্বাচনের খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা জানেন যে আমরা সংবাদ আপনাদের সামনে তুলে ধরি, আমাদের খবরও আপনাদের কাছে এখন তুলব। মাহবুব, বলবো যে কেমন দেখছেন নির্বাচন পরিস্থিতি এখন, ফলাফলের ব্যাপারেও আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? ধন্যবাদ ফারুক ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আমাদের দর্শকদের জন্য বলুন। ধন্যবাদ ফারুক ভাই। আজকে সকাল 12টা থেকে আমাদের নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক এজিএম সাধারণ সভা এবং নির্বাচন ছিল। বেলা 12টায় আমাদের এজিএম শুরু হয় এবং প্রায় 3টা পর্যন্ত চলে এজিএম। এরপরে 3:30 থেকে 6টা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়। ইতিমধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে আমরা এবার যে কমিটিতে পাচ্ছি সেটা হলো সভাপতি পদে পূর্বের সাবেক সভাপতি মনোয়ারুল ইসলাম, উনি বিজয়ী হয়েছে, উনি 51 ভোট পেয়েছে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল একজনই, এবিএম সালাউদ্দিন আহমেদ, তিনি 43 ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার, উনি পেয়েছেন 62 ভোট, এবং এমদাদ চৌধুরী দীপু, উনি পেয়েছেন 25 ভোট। এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে মাহাতির খান ফারুকী, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ ইলিয়াস খসরু এবং সদস্য পদে শেখ সিরাজুল ইসলাম, রওশন হক, মোহাম্মদ ফারুক হোসেন, শাহ আহমেদ বিজয়ী হয়েছেন। এছাড়া আরো 3 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। ইসি কমিটির মোট 11টি পোস্ট ছিল। এর আগে সকালবেলা 12টার দিকে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের এজিএম অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক সদস্য, সিনিয়র জুনিয়র 30 হতে 40 জন সদস্য এই এজিএম এ ওনার সাধারণ সভায় বক্তব্য রেখেছেন। এখানে কতগুলো প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যে ইসি কমিটির 11 থেকে 13 হবে কিনা, তারপরে আপনার উপদেষ্টা 5 জন বৃদ্ধি হবে কিনা, কিন্তু সদস্যরা সেটি নাকচ করে পূর্বের অবস্থায় রেখেছেন। পাশাপাশি নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব নাম নিয়ে অনেকে ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়েছেন, এবং পরে সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে যেহেতু নাম প্রস্তাব দিলে হবে না, কারণ নামটি সরকারিভাবে গ্রহণযোগ্য হবে কিনা বা অন্য কেউ এই নাম রেজিস্ট্রেশন করছে কিনা, এগুলো যাচাই বাছাইয়ের জন্য নতুন কমিটি একটি বিবেচনা করে একটি নতুন নাম প্রস্তাব করবেন, এবং এই প্রস্তাব একটি নতুন নামে তারা যাত্রা শুরু করবেন। পাশাপাশি আমাদের প্রেস ক্লাবের ওয়েবসাইট হতে শুরু করে প্রেস ক্লাবের নিজস্ব অফিস এবং বিভিন্ন বিষয়ে সাধারণ সভায় একটা প্রাণবন্ত আলোচনা হয়েছে, এবং বিভিন্ন পক্ষে বিপক্ষে কথা, সাংবাদিকদের যে ভিন্ন মত, সেখানে ভিন্ন মত প্রতিফলিত হয়েছে, একটা প্রাণবন্ত এজিএম হয়েছে এবং সবাই অংশগ্রহণ করেছেন, বিশেষ করে সিনিয়ররা সবাই অংশগ্রহণ করেছেন। আর দ্বিতীয় কথা, 3:30 থেকে যে ভোট শুরু হয়েছে তা না, 6টা পর্যন্ত ভোট চলে, এবং নির্বিঘ্নে প্রায় 105 জন সদস্যের মধ্যে প্রায় 93-94 জন সদস্য ভোট দিয়েছেন। এবং সবচেয়ে মজার বিষয়, ভোট যখন গণনা চলে তখন ওই হাউসে, যে জ্যাকসন হাইটের নবান্ন রেস্টুরেন্টে নিচে যে হাউস ছিল, সেই হাউসে আপনার 70 জন সদস্য উপস্থিত ছিলেন ভোট গণনার সময়। এই যে সদস্যদের সংগঠনের প্রতি যে ভালোবাসা, যে উৎসবমুখর পরিবেশ, এটা আর কখনো নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবে দেখা যায়নি। অতীতে যারা এটা সম্পর্কে পূর্বে যারা বলছেন, এরকম প্রাণবন্ত প্রেস ক্লাব দেখা যায়নি। আমি বিজয়ী প্রেসিডেন্ট মনিরুল ইসলাম সাহেবের সাথে কথা বলেছি, উনি সবাইকে নিয়ে প্রেস ক্লাব এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, এবং বিশেষ করে সাংবাদিকদের বিভিন্ন সুবিধা অসুবিধা সমস্যা এগুলো নিরসন করে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেছেন, এবং সবাই মোটামুটি আনন্দঘন পরিবেশে নির্বাচনী কার্যক্রম শেষ হয়েছে। জনাব মাহবুব রশিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি জনাব নাজমুল হাসান, আপনাকেও ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের নতুন তথ্য দিতে এবং যে চলমান যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আলোচনা করতে, এবং আলোচনার মধ্য দিয়ে আমরা চেষ্টা করি যে আপনাদের পরিপূর্ণভাবে তথ্যের জানার যে চাহিদা সেটা পূরণ করতে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে প্রতিদিন সকাল রাত 9টায়, সাথেই থাকুন।